E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello student, how are you? Fine, sir. Sit down. আজকে আমরা আলোচনা শুরুর আগে তোমাদের কিছু কথা জিজ্ঞেস করছি। আমি ক্লাস শুরু করার আগে আমি আসলাম, তোমাদের প্রশ্ন করলাম, তোমরা উত্তর দিলে, আমাকে দেখছো, তোমরা আমাকে কথা শুনতে পাচ্ছ, আমার কথাবার্তা কোন তন্ত্রের মাধ্যমে এটা শুনতে পাচ্ছ তোমরা? তুমি বলো। স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এই স্নায়ুর বসো। এই স্নায়ুতন্ত্র আমরা এর মধ্যে অনেকটাই পড়ে ফেলেছি। প্রথম অংশে আমরা অনেকগুলি আলোচনা সেরে নিয়েছি। যেখানে আমরা শেষ করেছিলাম ওখান থেকে আমরা আজকে শুরু করব। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করছি আমরা দ্বিতীয় ভাগ, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের দ্বিতীয় অংশ। এতে আমরা যে জিনিসগুলি আজকে আমরা টপিকগুলি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে নাম্বার 1 আমরা পড়ব হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। দুই, আমরা আলোচনা করব স্নায়ু আবেগ এর উৎপত্তি ও প্রবাহ। তৃতীয় আলোচ্য থাকবে, তো যেটা তোমরা এর মধ্যেই অনেকটা জানো, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। 4 প্রতিবর্ত, এই দুটার সাথে তোমরা অনেকটা পরিচিত, বা রিফ্লেক্স আর যেটা বলছি আমরা। ঠিক আছে, তো প্রথমত আমরা শুরু করছি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আলোচনা করার আগে আমি একটু পেছনে যাচ্ছি, আমাদের আগের ক্লাসে যাচ্ছি। সেখানে আমরা শেষ করেছিলাম কোথায়, যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। সোমাটিক নার্ভ আর হচ্ছে অটোনমিক নার্ভ ছিল। প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুটো ভাগে আমরা ভাগ করেছিলাম। একটা হচ্ছিল সোমাটিক, হচ্ছিল অটোনমিক। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এই অটোনমিক নিয়ে। এই অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা, আমরা একটু আলোচনা করে নিই জিনিসটা কি।
যে আসলে আমাদের চেস্টীয় স্নায়ু যেগুলি আছে এর মধ্যে কিছু স্নায়ু আছে যারা আমাদের যে আন্তঃযন্ত্রগুলি আছে, ভেতরে যে যন্ত্রপাতিগুলি আছে, যেরকম হৃৎপিণ্ড আছে, পাকস্থলী আছে, ওদের কাজকে স্বয়ং, দ্যাট মিনস অটোমেটিক্যালি ওরা কন্ট্রোল করতে পারে। যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় ওরা কন্ট্রোল করে, ঠিক আছে? ওদেরকে নিয়েই যেই তন্ত্রটা তৈরি হচ্ছে ওই চেস্টীয় স্নায়ুগুলিকে নিয়ে, সেটাকে বলছি আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র বলা হয় তাকে। এই স্নায়ুতন্ত্রটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। তার উৎপত্তি, কাজ, গঠনের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে সিম্প্যাথেটিক, আর হচ্ছে প্যারা সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি আমরা? সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। কিসের উপর নির্ভর করে করেছি আমরা? আমাদের গঠন, কাজ এবং উৎপত্তির উপর নির্ভর। আমি একটা এখন তোমাদের স্লাইড দেখাবো, দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ঘটনাটা। এটা হচ্ছে আমরা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের আগের যে আমরা ডেফিনিশনটা বলেছিলাম, যে যেসব চেষ্টীয় প্রান্তস্থ স্নায়ুতন্ত্র দেহের আন্তর্যন্ত্রীয় অঙ্গে যেমন হৃৎপিণ্ড, পাকস্থলী ইত্যাদি ক্রিয়াকলাপকে স্বয়ংভাবে বা স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করে তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র বলে। দুটো ভাগের কথা আমরা অলরেডি বলে ফেলেছি, যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, স্বতন্ত্র বা সংবেদী বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, পরাস্বতন্ত্র বা পরাসংবেদী, বা আমরা বলছি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? এবার যে ছবিটা দেখছো এটা হচ্ছে কমপ্লিটলি একটা ছবি। এখানে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভগুলিকে দেখানো হয়েছে। সেগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে দেখো, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এদিকে প্যারাসিম্প্যাথেটিক আছে, ওই দিকটায় ডান দিকটায় সিম্প্যাথেটিক গুলি দেখানো আছে। এখানে দেখো সিম্প্যাথেটিক গুলি বেরিয়ে গেছে আমাদের যে থোরাসিক রিজন যেটা বলে, আমরা বক্ষদেশীয় যেটা বলি, 1 2 3 5 6 এভাবে লেখা আছে। আমাদের সুষুম্না কাণ্ড যেটা আছে, সেই সুষুম্না কাণ্ডে যে টি, আমরা যদি সিম্প্যাথেটিকটা কোথা থেকে হচ্ছে T1 to T12 থোরাসিক রিজন থেকে বা থোরাসিক অঞ্চল থেকে, বা যেটা বাংলাতে বলি বক্ষদেশীয় অঞ্চল থেকে যে স্নায়ুগুলি আছে তারা বেরিয়ে যাচ্ছে T1 এবং T12, নার্ভগুলি সাপ্লাই করছে। পাশাপাশি আছে দেখো এর নিচে 1 2 3 লেখা আছে, এটা হচ্ছে লাম্বার। আমরা এই যে কোটিদেশীয় যে স্নায়ুগুলি আছে সেই স্নায়ুগুলি কারা বেরোচ্ছে? লাম্বার 1 2, লাম্বার 3। এইটা নিয়ে অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক তৈরি হয়েছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা উৎপত্তি হয়েছে কোথা থেকে? T1 to T12 এবং L1 to L3। পাশাপাশি প্যারাসিম্প্যাথেটিক যেটা একটু ডিফারেন্ট, দেখো ওরা মস্তিষ্কে, আমরা যে মস্তিষ্কে ব্রেনটা আছে, ব্রেনের ঠিক নিচের থেকে দেখে বেরিয়েছে, যেটা আমরা ক্রেনিয়াল নার্ভ যেটাকে বলছি। এই ক্রেনিয়াল নার্ভ সি, এখানে কি হয়েছে 3 7 9 and 10, যেটাকে ভেগাস নার্ভ বলি আমরা, পরিচিত না। এবং সেক্রাল লাস্টে দেখো একদম নিচে আমাদের এই পোর্শনটা একদম লেজ যে জায়গাটা থাকার কথা ছিল, সেখানে সেক্রাল পোর্শনে দেখো 2 to 4 S 2 to 4 S4 এইভাবে তৈরি হয়েছে। উৎপত্তিটা তাহলে কোথা থেকে হয়েছে? ওরা থোরাসিক রিজন থেকে T1 to T12, L1 to L3, আর হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 1 4 9 10 and S2 and S4। ঠিক আছে, এটা হচ্ছে উৎপত্তি গেল আমরা। যার জন্য এই সিম্প্যাথেটিককে আমরা বলছি, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বলা হয় থোরাকো লাম্বার নার্ভাস সিস্টেম। এখানে দেওয়া আছে, আমরা যেটা অলরেডি আলোচনা করে ফেলেছি, T1 T12 এবং হচ্ছে আমরা লাম্বার L1 to L3, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে কোথা থেকে? ক্রেনিয়াল নার্ভ, মস্তিষ্ক কাণ্ড যেটা আছে ওখান থেকে বেরিয়ে গেছে। S2 আর S4 সেক্রালে সেটা হচ্ছে। আমরা আবার একটু ফিরে যাচ্ছি আগের স্লাইডে। এবার এখানে একটা জিনিস আমাদের যেটা লক্ষ্য করতে হবে, একটা জিনিস দেখো, ওরা যখন বেরিয়ে গেছে একটা বিশেষত্ব আছে কিন্তু, যে ওরা যখন সুষুম্না কাণ্ড বা মস্তিষ্ক থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পর একটা একটা করে গ্যাংলিয়ন ফর্ম করেছে।
তো একটা গ্যাংলিয়ন ফর্ম করেছে দেখো এইসব জায়গার মধ্যে। গ্যাংলিয়ন মানে কি, স্নায়ুতন্ত্র যে একটা কারক অঙ্গে যখন যাচ্ছে, যাওয়ার পথে একটা একটা গ্যাংলিয়ন ফর্ম করেছে। তো আমি সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি, যদি আমরা এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ধরে নিই, সিএনএস, ঠিক আছে, এদিকে আমরা যদি প্যারাসিম্পেথেটিক ধরি, দিয়ে এখানে সে কারক অঙ্গে গেছে, ঠিক আছে, আর এটা আমরা বলছি সিম্পেথেটিক। এখানে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছ কোনো? এখানে দেখো, এই নার্ভটাকে আমরা বলছি প্রি গ্যাংলিয়ন, আর এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়ন। প্রি গ্যাংলিয়ন এবং পোস্ট গ্যাংলিয়ন, এই যে ভার্টিবুলার গ্যাংলিয়ন যেটা ফর্ম করেছে এখানে, সে মেরুদণ্ডীয় যে স্নায়ু গ্রন্থি তৈরি করেছে, তার আগের যে স্নায়ুতন্ত্রটা আছে এটাকে আমরা বলছি প্রি গ্যাংলিয়নিক নার্ভ, আর এটাকে বলছি আমরা পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ। সেম ভাবে এখানে প্যারাসিম্পেথেটিক যখন আমরা করছি, তার ক্ষেত্রে এটা হচ্ছে তার প্রি গ্যাংলিয়ন, এটা হচ্ছে তার পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ, ঠিক আছে। তাহলে এখানে একটা ডিফারেন্স কিন্তু রয়ে গেছে তাদের গঠনের ক্ষেত্রে, একটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক, একটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। তো প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে লক্ষ্য করো যে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভটা কিন্তু অনেকটা বড়, তার মানে সে কারক অঙ্গের খুব কাছাকাছি গিয়ে গ্যাংলিয়ন ফর্ম করছে, আর এখানে কিন্তু কারক অঙ্গের থেকে অনেকটা দূরে সে কি করছে, গ্যাংলিয়নটা ফর্মেশন করছে। এই গঠনগতভাবে তার এই জায়গাটা একটা পার্থক্য মনে রাখতে হবে সবসময় পরীক্ষার জন্য, বা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার এটার মধ্যে ডিফারেন্সটা চলে আসে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট আমরা চলে যাচ্ছি কাজ। স্বাভাবিকভাবে যেহেতু স্নায়ুতন্ত্র আছে, ওদের কাজটা কি, কেন আমরা দুটো ভাগে ভাগ করেছি। সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের কাজকে বলে ফাইট অ্যান্ড ফ্লাইট। সাধারণত আমরা যখন ভয় পেয়ে যাই কোনো কারণে, বা অনেকক্ষণ এক্সারসাইজ করতে থাকি, তখন সিম্পেথেটিক অ্যাক্টিভেটেড হয়, উদ্দীপিত হয়। ফলে কি হয়, তারারন্ধ্রের প্রসারণ ঘটে, হৃৎস্পন্দনের হার বেড়ে যায় এবং রক্তবাহ ও পেশি প্রসারিত করে, ব্রঙ্কিউলগুলিকে প্রসারিত করে, পাকস্থলীয় লালাগ্রন্থি অগ্নাশয়ের ক্ষরণ কমিয়ে দেয়, যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে বিশ্লেষিত করে গ্লুকোজে পরিণত করে এবং রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে দেয়, ক্ষুদ্রান্তের ক্রমসংকোচন ও বিচলনকে কমিয়ে দেয়, তারপর মূত্রাশয়কে প্রসারিত করে। নেক্সট আমরা যদি দেখি প্যারাসিম্পেথেটিকের কাজ, তার ঠিক অপোজিট কাজটা করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারাসিম্পেথেটিক। এক্ষেত্রে প্যারাসিম্পেথেটিক স্নায়ু বিপরীত কাজ করে, এই স্নায়ুকে উদ্দীপিত করলে এরা সাধারণত বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট ওদের ফাংশনকে। আমরা যখন রেস্টাল কন্ডিশনে থাকি, বা প্যারাসিম্পেথেটিক যখন অ্যাক্টিভেটেড হলো, ধীরে ধীরে যখন সিম্পেথেটিক আস্তে আস্তে উদ্দীপনা কমে আসছে, তখন প্যারাসিম্পেথেটিক কাজ শুরু করে দেয়। আবার তার কাজ করছে তারারন্ধ্রের সংকোচন ঘটে, হৃৎস্পন্দনের হার কমে, করোনারি ও পেশীয় রক্তনালীকে সংকুচিত করে, ব্রঙ্কিউলগুলিকে সংকুচিত করে, পাকস্থলী লালাগ্রন্থি অগ্নাশয়ের ক্ষরণ বাড়িয়ে দেয়। জাস্ট অপোজিট কাজগুলি করছে, পিত্তরসের ক্ষরণ বাড়িয়ে দেয়, ক্ষুদ্রান্তের ক্রমসঞ্চালন ও বিচলনকে বাড়িয়ে দেয়, মূত্রাশয়কে সংকুচিত করে। এবার তাহলে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক পার্থক্য কিন্তু অলরেডি আমরা কিছুটা আয়ত্ত করে ফেলেছি। কি দেখো, উৎপত্তিগত পার্থক্য, একটা হচ্ছে বক্ষ কটিদেশীয় অঞ্চল থেকে, দ্বিতীয় করটীয় সুষুম্নাকাণ্ডের ত্রিকাস্তি অঞ্চল থেকে, যেটা আমরা বলেছিলাম ক্রেনিওস্যাক্রাল। স্নায়ু গ্রন্থিগত পার্থক্য আমরা বলেছি যে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ এবং প্রি গ্যাংলিয়নিক নার্ভগুলোর মধ্যে কি পার্থক্য ছিল। তৃতীয়, স্নায়ুতন্ত্র থেকে যে স্নায়ু গ্রন্থিজ তন্তুগুলো অপেক্ষা ক্ষুদ্রতর হয়। বিস্তার, এখানে একটু কথা বলার আছে যেটা আমরা এখন আলোচনা আনিনি। বিস্তার হচ্ছে স্বতন্ত্র স্নায়ুতন্ত্রটা অনেক বেশি বিস্তৃত কাজ করে, সারা শরীরের কাজ করে, কিন্তু সেই তুলনায় পরাস্বতন্ত্র যে স্নায়ুতন্ত্র তার কাজটা কিন্তু অনেকটা সীমিত। স্নায়ুগ্রন্থি প্রান্ত থেকে খরিত বস্তু, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি, এই যে গ্যাংলিয়নগুলি ফর্ম করছে, এই গ্যাংলিয়নগুলির মধ্যে
প্রাক স্নায়ুগ্রন্থিজ এবং আমরা যেটা বলছিলাম যে পোস্ট বা পশ্চাৎ স্নায়ুগ্রন্থিজ, এখান থেকে কিছু রাসায়নিক পদার্থ সিক্রেশন, যেটা আমরা নিউরো ট্রান্সমিটার বলি। এই নিউরো ট্রান্সমিটার আমরা যদি সিম্পেথেটিকের দিকে দেখি, সে প্রাক স্নায়ুগ্রন্থিতে সিম্পেথেটিক সিক্রেশন করে অ্যাসিটাইলকোলিন নিউরো ট্রান্সমিটার হিসাবে, আর পশ্চাৎ স্নায়ুগ্রন্থিতে থেকে সে অ্যাড্রিনালিন সিক্রেশন করে বা নর অ্যাড্রিনালিন। কিন্তু মনে রাখবে যে পোস্ট প্যারাসিম্পেথিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ থেকে কি সিক্রেশন হয় এবং প্রি গ্যাংলিয়নিক নার্ভ থেকেও সেম জাংশন থেকে সেম অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হয়। এই পার্থক্যটা কিন্তু আছে এখানে। আর কাজের দিকে তো আমরা বললামই যে জরুরিকালীন অবস্থায় উপযোগী অধ্যায়কে উপযোগী করে তোলা হলো সিম্পেথেটিক, আর পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্র প্রতিক্রিয়াগুলি অঞ্চল ভিত্তিক প্রতিক্রিয়া। এই তন্ত্রের কাজগুলি সাধারণত গঠনমূলক এবং দেহ শক্তি সঞ্চয় করে নর্মাল কন্ডিশনে ওরা কাজ করতে থাকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়, স্নায়ু আবেগের উৎপত্তি ও প্রবাহ, যেটা আমরা বলেছিলাম। স্নায়ু আবেগ আমরা কিন্তু নর্মালি বলি যে নার্ভ ইম্পালস বা স্নায়ু আবেগ, কিন্তু স্বাভাবিকভাবেই জানার ইচ্ছা হয় যে স্নায়ু আবেগ ব্যাপারটা। স্নায়ু আবেগটা কিছুই না, যখন স্নায়ু তোমরা নিউরন দেখেছো, নিউরনের অ্যাকশন যদি এরকম ভাবে আমরা দেখি, যে কোনো একটা অংশ স্নায়ুতন্তু যদি আমরা দেখি, তার বাইরের দিকে সাধারণত কি থাকে, পজিটিভলি চার্জ থাকে, আধান থাকে, ভিতরের দিকে নেগেটিভ থাকে বা ঋণাত্মক আধান থাকে। এখন এইটাকে বলা আমরা পোলারাইজড কন্ডিশন, যেটা প্রথম ছবিটা আছে, পোলারাইজড অবস্থায় আছে সে, এটাকে আমরা বলি সমাবর্তন। এই সমাবর্তন যখন সে আছে, বাইরে ভিতরে কিন্তু এই অবস্থায় আছে। যেই মাত্র আমি তাকে সঠিক উদ্দীপনা প্রয়োগ করলাম, উদ্দীপনা দিলাম তাকে, সাথে সাথে কি হয়, এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, ঠিক আছে, সোডিয়ামের ভেদ্যতা বেড়ে যায়, খুব দ্রুত সোডিয়াম কি করতে থাকে, ভেতরে প্রবেশ করতে থাকে। ফলে এই যে তাদের তড়িৎ বিভব, সে বিভবের একটা পার্থক্য চলে আসে। ফলে বাইরের দিকে কি হয়, নেগেটিভলি চার্জ হয়, ভিতরে পজিটিভ হয়ে যায়। ফলে এটাকে আমরা বলছি ডিপোলারাইজড কন্ডিশন, ঠিক আছে। ভেতরে নেগেটিভ ছিল, পজিটিভ হয়েছে, বাইরে আমরা দেখছি কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে গেছে ফরমেশন। ফলে কি হয়, এখানে একটা তড়িৎ বর্তনী তৈরি হবে। এই বিভবটা যেটা সৃষ্টি হলো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্নায়ু আবেগ তৈরি হলো, ঠিক আছে, যেটা আমরা বলছিলাম যে স্নায়ু আবেগ উৎপত্তি কিভাবে হলো, যেই মাত্র আমি ইম্পালস দিলাম বা তাকে আমি উদ্দীপিত করলাম, সাথে সাথেই সোডিয়াম খুব দ্রুত ভেতরে প্রবেশ করতে থাকে এবং দ্রুত প্রবেশ করার কিছুক্ষণ পর পটাশিয়াম আয়ন বের হতে থাকে। তো এই যে তড়িৎ বিভবের পার্থক্যের ফলে কি এখানে তড়িৎ বর্তনী তৈরি হয়ে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। আর ভেতরের দিকে যেহেতু এখানেও চেঞ্জ আসছে, ভেতরের দিকেও এখান থেকে হবে, এখানে নেগেটিভ থেকে পজিটিভ দিকে একটা বর্তনীর সৃষ্টি হয়। ফলে এই যে স্নায়ু প্রবাহটা ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। তাহলে আমরা বোঝা গেল এই জায়গাটা কি হচ্ছে, যে স্নায়ু প্রবাহ যেটা, সেটা আর কিছুই না, যে স্নায়ু তন্তু যেটা আছে তার বাইরে ভিতরে যে তড়িৎ বিভবের পার্থক্য থাকে, এমনিতে সাম্য অবস্থায় ওরা যখন থাকছে, যেই মাত্র আমি কি করছি, তাকে উদ্দীপনা প্রয়োগ করছি, প্রয়োগ করার সাথে সাথে কি হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা আছে, চ্যানেলগুলি খুলে যায়। সোডিয়াম চ্যানেল খোলার সাথে সাথেই দ্রুত বেগে সোডিয়াম ভেতরে প্রবেশ করতে থাকে। ফলে দুদিকে বাইরে এবং ভিতরে তড়িৎ বিভবের পার্থক্যে ক্রিয়া বিভব সৃষ্টি হয়, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়ে যায়। এই ক্রিয়া বিভবের ফলে ভেতরে বাইরে যে বর্তনী তৈরি হয়, ফলে না ইম্পালস সৃষ্টি হয় এবং ইম্পালসগুলি ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। তবে এইটা ক্ষেত্রে একটা জিনিস তোমার মনে রাখতে হবে, আমরা কারণ তোমরা প্রথম অংশে পড়েছ, দুই রকমের স্নায়ু আছে আমাদের, একটা মায়োলিন যুক্ত আর একটা মায়োলিন বিহীন। মায়োলিন বিহীন যেটা, সেক্ষেত্রে কি হয়, পুরোটা দিয়ে পজিটিভ নেগেটিভ এরকম থাকে, ফলে স্নায়ু প্রবাহিত হতে পারে, ঠিক আছে। যেখানে যেখানে বিভব পার্থক্য হচ্ছে সেখানেই স্নায়ু প্রবাহ হচ্ছে। কিন্তু মায়োলিন যুক্ত যেটা, এটা হচ্ছে মায়োলিন বিহীন। মায়োলিন যুক্ত কি আছে, আমরা দেখেছি রেনবিয়ারের পর্ব থাকে, দেখেছো তোমরা, নিউরন পড়েছো, ঠিক আছে। এখানে কিন্তু যেহেতু মায়োলিন শীট নন কন্ডাক্টর, উপরিবাহী, ফলে কি হয়, এদিক দিয়ে কোনো রকম সোডিয়াম প্রবাসের কোনো সুবিধা নেই। ফলে কি হয়, এদিক দিয়ে প্রবেশ করছে, ফলে এদিক থেকে এরা নিত্যক বলা হয়, যে এইভাবে লাফিয়ে লাফিয়ে ওরা
তড়িৎ বর্তনী তৈরি করে, ফলে খুব দ্রুত কি হয়, ইম্পালস যেতে পারে কার মাধ্যমে, মায়োলিন যে নার্ভগুলি থেকে, মায়োলিন শীট যুক্ত যে নার্ভগুলি থেকে, মায়োলেটেড নার্ভ যেগুলি আমরা তার মধ্যে যাচ্ছে। তাদের দুই রকম আমরা পেয়েছি, একটা হচ্ছে মায়োলিন বিহীন আর একটা হচ্ছে মায়োলিন যুক্ত। এই গেল আমাদের স্নায়ু আবেগের উৎপত্তি এবং প্রবাহ। থার্ড আমরা যেটা আলোচনা করবো, এটা আলোচনাকে আমি বলছি যে তুমি বলো, আমি হঠাৎ করে তোমার চোখে টর্চ মেরে দিলাম, তুমি কি করবে? সাথে সাথে চোখ বুজে নেই, চোখটা আমি বন্ধ করে নিচ্ছি, এভাবে আমরা চোখটা বন্ধ করে নিচ্ছি, ঠিক আছে? এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলছি আমরা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। হ্যাঁ, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই কাজটা করে ফেলি, কেউ শিখিয়ে দেয় না। তার জন্য আমরা বলছি প্রতিবর্ত ক্রিয়া, যে দেহের কোনো অংশের গ্রাহককে উদ্দীপিত করলে যে স্বতঃস্ফূর্ত, এটা আমার ইচ্ছায় হচ্ছে না কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, স্বতঃস্ফূর্ত অনৈচ্ছিক চেষ্টীয় প্রতিক্রিয়া হয়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিবর্ত ক্রিয়া বোঝা গেছে। এই প্রতিবর্তকে দুটো ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অর্জিত। কথা থেকেই বোঝা যায় সহজাত মানে যে প্রতিক্রিয়া সহজাত, অর্থাৎ জন্মের সময় থেকে থাকে এবং অভ্যাসের ফলে পরিবর্তিত হয় না, ঠিক আছে? তাকে সহজাত প্রতিবর্ত ক্রিয়া বলছে। উদাহরণ, তীব্র আলোকে চোখের আমরা যেটা তারারন্ধ্র বন্ধ হয়ে যায়, শিশুর মাতৃদুগ্ধ পান করা, এটা শিশুকে কিন্তু মাতৃদুগ্ধ পান শিখিয়ে দিতে হয় না, সে নিজেই সেটা করতে থাকে। দ্বিতীয়ত আমরা যেটা দেখছি এটা হচ্ছে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। এখানে কি বলছে দেখো, যে সকল প্রতিবর্ত ক্রিয়া সহজাত বা জন্মগত নয়, শর্ত সাপেক্ষ এবং বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, তাদের শর্তাধীন বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, যেটা আমরা জন্মসূত্রে নিয়ে আসিনি, আমি জন্মের পরে অর্জন করছি, ঠিক আছে? কিরকম? যেমন শিশুর হাঁটতে বা কথা বলতে শেখা, সাইকেল চালানো ইত্যাদি, এই আমরা দেখছি এগুলি কি আমরা জন্মের পরে শিখছি, কিন্তু আগে থেকে শিখে আসিনি আমরা, যার জন্য তাকে বলা হচ্ছে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। এর মধ্যে এবার আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি, যে একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে ডিফারেন্সটা কি? একটা হচ্ছে আমি জন্মসূত্রে এনেছি, আরটা জন্মসূত্রে নয়। আর এখানে ক্ষেত্রে যেই প্রতিবর্ত চাপ সৃষ্টি হয় এটা সরল থাকে, কিন্তু এক্ষেত্রে একটু জটিল হয়। এটা ভোলার কোনো ব্যাপার নেই, অনভ্যাস করলেও সেটা যাবে না কোনোদিন, কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দীর্ঘদিন অনভ্যাস করলে কিন্তু চলেও যেতে পারে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট আমরা লাস্ট যেটা আলোচনা করছি হচ্ছে প্রতিবর্ত চাপ। প্রতিবর্ত চাপ, স্বাভাবিকভাবে প্রতিবর্ত ক্রিয়া যখন তোমরা দেখছো তখন অটোমেটিক্যালি একটা মনে প্রশ্ন আসতে পারে যে এই প্রতিবর্ত ক্রিয়াটা হয় কিভাবে, কোন পথে হয়? যে নির্দিষ্ট স্নায়ুপথে প্রতিক্রিয়া সম্পন্ন হয় তাকে প্রতিবর্ত চাপ বলা হয়। সোজা জিনিস, যে নির্দিষ্ট স্নায়ুপথে প্রতিবর্ত ক্রিয়া হয়ে থাকে প্রতিবর্ত চাপ বলা হয়। এখানে 5টা অংশ আছে দেখো, একটা হচ্ছে সেন্সরি, আমরা যেটা বলছি প্রতিবর্ত চাপের কয়টি অংশ? 5টি অংশ থাকছে। এক থাকছে কি, প্রথমত থাকছে আমাদের গ্রাহক, যেমন একটা মশা এখানে আমার কামড়াচ্ছে, সেই মশার কামড়টার সাথে সাথে এই মেসেজটা যাচ্ছে কার দিয়ে? অন্তর্বাহী স্নায়ু দিয়ে। অন্তর্বাহী স্নায়ু কাকে নিয়ে দিচ্ছে? আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই ক্ষেত্রে সাধারণত সুষুম্না কাণ্ডের কাছে পৌঁছিয়ে দেয়। সুষুম্না কাণ্ড উদ্দীপনাটাকে পাঠাচ্ছে কার মাধ্যমে? বহির্বাহী স্নায়ু দিয়ে। বহির্বাহী স্নায়ু তখন কারক অঙ্গ এনে দিল হাতকে, হাত দিয়ে এই মশাটাকে মারলো। তাহলে এবার খুব ইজি মনে রাখা যে কয়টা অংশ এখানে? 5টা অংশ। একটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, একটা হচ্ছে প্রথম আমার কি গ্রাহক, সেকেন্ডলি হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সুষুম্না কাণ্ড সাধারণত, বহির্বাহী স্নায়ু এবং কারক অঙ্গ। এই 5টা অংশ নিয়ে তৈরি হচ্ছে আমাদের এই নির্দিষ্ট স্নায়ুপথ, যেটাকে আমরা বলছি প্রতিবর্ত চাপ। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল। এই প্রতিবর্ত চাপে আমরা 5টা ভাগে ভাগ করছি তার গঠন অনুযায়ী। একটা হলো মনোসাইন্যাপটিক, ডাইসাইন্যাপটিক, পলিসাইন্যাপটিক, জটিল প্রতিবর্ত চাপ, এবং কি হচ্ছে আমরা লাস্টলি যেটা পাবো সেটা হচ্ছে আমরা অ্যাসাইন্যাপটিক, দ্যাট মিনস কোনো
সাইন আপ, সেখানে ফরমেশন হয় না, একটা স্নায়ু কোষেই পুরোটা কাজ করে দেয়। এটা হলো আমাদের আলোচনার বিষয়। এখন আমি একটা প্রশ্ন করছি, দেখি তোমরা পারো কিনা কেউ। কিন্তু আমরা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে কটি ভাগে ভাগ করেছি? থ্যাংক ইউ, বসো। ভাগগুলির নাম কি কি? একটা হলো সিম্পেথেটিক আর একটা ভেরি প্যারাসিম্পেথেটিক। গুড। তুমি বলো অর্ঘ, যে কোন তন্ত্রটাকে আমরা বলছি ক্রেনিওস্যাক্রাল তন্ত্র? সিম্পেথেটিককে না প্যারাসিম্পেথেটিককে? স্যার প্যারাসিম্পেথেটিক। ভেরি গুড। প্যারাসিম্পেথেটিক হচ্ছে যেহেতু ক্রেনিয়াল নার্ভ এবং আমরা সেক্রাল থেকে তৈরি হয়েছে। ভেরি গুড, বসো। তো মোটামুটি আমরা কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে পরবর্তী সময় আমরা বুঝে নেব। হ্যাঁ, ঠিক আছে, বুঝে নেব। আমরা যা যা অসুবিধা হবে বলবে বাড়িতে পড়াশোনা করে। পরবর্তী সময়ে আমরা অন্য কোনো বিষয় নিয়ে, স্নায়ুতন্ত্রের পরবর্তী অংশ নিয়ে আবার তোমাদের কাছে আসবো, আলোচনা করব। ঠিক আছে, সে অবধি সবাই ভালো থাকবে। আসছি আমি। ঠিক আছে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।